ওপরওয়ালা সব শেষ করে দিলে এই পচা ধান দিয়ে আমি কি করব? পাওনাদারদের মুখ দেখাবো কি করে? ভাবলেই হবে রতন কাকা, ভাবলে কি আর পেটের ভাত জোটে, না ধারের টাকা শোধ হয়? ইমরান বাবা, তুমি এই দুর্যোগের মধ্যে এখানে? দুর্যোগ তো আমার লাইফে চলছে রতন কাকা। 3 মাস হয়ে গেল, মেয়ের বিয়ের সময় এক ডাকে নগদ টাকা তুলে দিলাম, আর এখন সুদের টাকা তো দূর, আসলের দেখাই নেই। বাবা, একটু দয়া করো, দেখতেই তো পাচ্ছ ভরা বর্ষায় আমার সব ফসল জলের তলায় তলিয়ে গেছে, একটা ধানও ঘরে তোলার মতো নেই। ওসব অজুহাত আমি অনেক শুনেছি। ফসল নষ্ট হয়েছে তো আমি কি করব? আমি ব্যবসা করতে নেমেছি, দান ছত্র খুলিনি। আর একটা সুযোগ দাও বাবা, আমি তো পালিয়ে যাচ্ছি না, এই গ্রামেরই মানুষ। 3 মাস ধরে এই একই কথা শুনছি, আর না, পরিষ্কার শুনে রাখো, আগামী 1 মাসের মধ্যে যদি আর পুরো টাকা সুদে আসলে ফেরত না পাই, তবে এই জিম্মি রাখা জমি আমি নিজের নামে লিখে নেব। না না ইমরান বাবা, এমন সর্বনাশ করো না, এই জমিটুকুই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল, এটা হাতছাড়া হলে আমি মরে যাব। মরো কি বাঁচো সেটা তোমার ব্যাপার, আমার টাকা চাই, ব্যাস। সময় মাত্র 30 দিন, একদিন বেশি হলে এই জমিতে আর পা দিতে দেব না। ওফ রিমি, আজ আবার লেট। বসের ঝাড় খাওয়া থেকে আজ কেউ বাঁচাতে পারবে না আমাকে। আমি তো জানি তুমি দেরি করবে, ওই জন্যই তো আমি সবকিছু গুছিয়ে দিয়েছি। এই নাও, চটপট খেয়ে নাও তো। থ্যাংক ইউ। তুমি পাশে না থাকলে যে আমার কি হতো। আচ্ছা শোনো, ব্যাগ তো প্রায় গোছানো শেষ। এই বর্ষায় তোমার শ্বশুর বাড়ি যাচ্ছি, তোমার স্পেশাল কি কি নেব বলো তো? পছন্দের কোনো জামা কাপড়? আরে আমার আবার পছন্দ, তোমার যেটা ভালো মনে হয় নিয়ে নাও। শোনো, বিয়ের পর প্রথমবার জামাই হিসেবে যাচ্ছি, একটু ভালো পাঞ্জাবিটা কিন্তু নিও। হ্যাঁ ও আচ্ছা, নতুন জামাইয়ের দেমাকি আলাদা। তা অফিস থেকে ফেরার সময় কিন্তু মনে করে বাবা মার জন্য ভালো দেখে মিষ্টি আর কিছু ফল এনো, খালি হাতে যাওয়া কিন্তু যাবে না। একদম ম্যাডাম, একদম টপ কোয়ালিটির মিষ্টি আর রিমিকার পছন্দের রসগোল্লা সব রেডি থাকবে। আর হ্যাঁ, বাবার জন্য একটা ভালো ফতুয়া আর মায়ের জন্য একটা সুতির শাড়ি এনো, মনে থাকবে তো? সব মনে থাকবে, আমার বউ বলেছে মনে না রাখলে হবে। এখন আমি চললাম গো। হ্যাঁ সাবধানে যেও, আজ যেগুলো বললাম মনে রাখবে, সাবধানে আসবে। আরে রতন যে, কিরে এই ভরা বর্ষায় যেমন মুখ শুকিয়ে কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ, আর বলিস না রমেশ, জমি জায়গা নিয়ে বড্ড চিন্তায় আছে রে। দূর দূর, এখন ওসব নিয়ে চিন্তা রাখ। আষাঢ় মাস তো পড়ে গেল, আকাশ ভেঙে বৃষ্টি নামছে। তার নতুন জামাই কবে আসছে বল? মানে ওই আসবে আর কি, রিমিকা তো বলেছিল এই সপ্তাহেই আসবে। বাহ, এ তো ভারী আনন্দের খবর। তা আপ্যায়নের ব্যবস্থা কেমন করলি? এবার কিন্তু তোকে ইলাহি আয়োজন করতে হবে, ভুলে যাসনি তো? আয়োজন? এত টাকা আমি কোথায় পাবো রে রমেশ, এমনিতেই দেনায় ডুবে আছে। ওসব বললে শুনবো না। হ্যাঁ, ওসব বললে কেউ শুনবে না রতন। জামাই আদর বলে কথা, ভালো করে খাওয়ানো দাওয়ানো, নতুন জামা কাপড় দেওয়া, এটা তো আমাদের গ্রামের বহু বছরের নিয়ম, জানিস তো? এটা আমাদের গ্রামের সম্মান। কিন্তু আমার যে হাত একেবারে খালি। হাত খালি থাকলে হবে না রতন, নিয়মের লঙ্ঘন যেন কোনোভাবেই না হয়। আমি তো আবার জামাইকে ইতিমধ্যে নিমন্ত্রণ পাঠিয়েছি। খাসির মাংস, বড় রুই মাছ, দই, মিষ্টি, সব কিছুর বায়না দেওয়া শেষ। তুই বড় লোক মানুষ রমেশ, তোর পক্ষে সম্ভব, আমার তো কিছুই নেই। আরে নিয়ম কি গরিব আর বড় লোক চেনে? যুগ যুগ ধরে এই রীতি চলে আসছে। গ্রামের নিয়ম ভাঙলে লোকে কিন্তু থু থু দেবে। নিজের মান সম্মান তোকে নিজেকেই বাঁচাতে হবে। হ্যাঁ, সেটা তো বুঝেছি।
বুঝলে হবে না, কাজে দেখাতে হবে। শহরের নতুন জামাই এসে যেন কোনো খামতি না দেখে। দরকার হলে কোথাও থেকে ব্যবস্থা কর। আমি আসি রে, অনেক কাজ আছে। আচ্ছা যা, আমি আমি চেষ্টা করব। কি গো, মুখখানা এমন শুকিয়ে গেছে কেন? ইমরান কিছু বলেছে আবার? ইমরানের কথা আর বলিস না মাধবী, 1 মাসের সময় দিয়েছে, টাকা না দিলে জমি লিখে নেবে। ওমা, সে কি কথা? জমি চলে গেলে আমরা খাবো কি? তার উপর রাস্তায় রমেশের সাথে দেখা হলো, জামাই আপ্যায়নের নিয়মটা ভালোভাবে বুঝিয়ে দিল। ও, গ্রামের নিয়মের কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। নতুন জামাই প্রথমবার বর্ষায় শ্বশুরবাড়ি আসবে, ভালো মন্দ না খাওয়ালে তো গ্রামের লোক নিন্দে করবে। সেই তো ভাবছি, জমি বন্ধক রেখে মেয়ের বিয়ে দিলাম, এখন জামাই আদরের এত টাকা আমি কোথায় পাবো? আমি তো কোনো পথ দেখতে পাচ্ছি না মাধবী। অত ভেবো না তো, জামাই আগে আসুক, সব ঠিক হয়ে যাবে। একটা ব্যবস্থা তো করতেই হবে। কি ব্যবস্থা করব? ঘরে 1 ছটাক চাল বারণ তো, পকেটে একটা ফুটো পয়সাও নেই। শোনো, আমার বিয়ের ওই 1 জোড়া রূপোর বালা আর গলার চেনটা তো এখনো আছে, দরকার হলে ওগুলোই বিক্রি করে দাও, জামাইয়ের সম্মান আগে। না না মাধবী, ও সব কি কথা বলছো? তোমার ওই গয়না আমি কোনোদিন বিক্রি করব না, ওটা তোমার বাপের বাড়ির শেষ স্মৃতি। স্মৃতি দিয়ে কি হবে গো, এখন এত বড় বিপদ। না মাধবী, আমি ওতে হাত দিতে পারবো না। আমি একটা নিকম্ম স্বামী, যে স্ত্রীর বাপের বাড়ির স্মৃতিটুকু রক্ষা করতে পারে না, নিজের মেয়ের জামাইকে দুটো ভালো খাওয়াতে পারে না। আমার মতো আশার মানুষের বেঁচে থাকাই বৃথা। অমন অলক্ষণে কথা মুখে এনো না, তুমি তো মন উজাড় করে মেয়ের বিয়ে দিয়েছ। কিন্তু এই গ্রামে বেঁচে থাকতে গেলে তো সমাজের নিয়ম মানতেই হবে মাধবী, না হলে সমাজ আমাদের এক ঘরে করে দেবে। দেখি ঈশ্বরের মনে কি আছে। ওমা, তুমি এত সব জিনিস একেবারে নিয়ে চলে এলে? হ্যাঁ গো ম্যাডাম, কাল ভোর ভোর বেরোতে হবে তো, তাই আজ সন্ধ্যার পথেই সব সেরে নিলাম। এই নাও। সত্যি রাহুল, তুমি যে কি ভালো। আমার মনটা আজ কতদিন পর এত হালকা লাগছে। কালই বাবা মায়ের সঙ্গে দেখা হবে, আমি যে কি খুশি হয়েছি তোমাকে বোঝাতে পারবো না। হ্যাঁ গো হ্যাঁ, আমি জানি তো তুমি কত খুশি হবে। অনেকদিন পর নিজের বাড়ি যাচ্ছ, মা বাবার জন্য মন কেমন করাটাই তো স্বাভাবিক। হ্যাঁ, ওটাই কি আছে, ওগুলোও কিনে এনেছো? বাহ, শাড়ি আর ফতুয়া রং দুটো তো দারুণ হয়েছে। বাবা মা খুব খুশি হবেন। আমার বলা একটা কথাও তুমি ভুলোনি। ভুললে চলতো বলো? নতুন জামাই প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে, শাশুড়ি মায়ের জন্য একটা ভালো সুতির শাড়ি আর শ্বশুর মশাইয়ের জন্য সুতির ফতুয়া তো আনতেই হতো। জানো রাহুল, বাবা মা তোমাকে কত ভালোবাসেন। তারা কতদিন ধরে আমাদের পথ চেয়ে বসে আছেন। কাল যখন আমরা গিয়ে পৌঁছাবো, বাড়ির সবাই খুব আনন্দ পাবে। আমিও গ্রামের বাড়ি যাওয়ার জন্য একদম তৈরি। আর তাছাড়া তোমার মুখে এই সুন্দর হাসিটা দেখার জন্যই তো আমি সব কিছু করতে পারি। আচ্ছা বাবা, অনেক হয়েছে। এবার চটপট ফ্রেশ হয়ে নাও তো, আমি খাবার বেড়ে দিচ্ছি। কাল কিন্তু একদম ভোর ভোর উঠতে হবে। হ্যাঁ একদম, কালকে সকালটা আমাদের জন্য দারুণ আনন্দের হতে চলেছে। রমেশ, ও রমেশ, ঘরে আছিস ভাই? একবারটি বাইরে আয় না রে। এই অসময়ে এত রাতে আবার কে ডাকাডাকি করছে? আরে রতন, এই আমার উঠোনে দাঁড়িয়ে কেন? কি হয়েছে কি তোর? হ্যাঁ রমেশ ভাই, বড় বিপদে পড়ে তোর দুয়ারে এসেছি রে। তুই ছাড়া আমাকে বাঁচানোর আর কেউ নেই। কাজের কথাটা পরিষ্কার বল, এত ভূমিকা করিস না তো। ভাই, নতুন জামাই কালই চলে আসবে, অথচ ঘরে একটা টাকাও নেই। তুই আমাকে 1000-5 টাকা ধার দিন। আরে রমেশ, সামনের মাসে যেমন করে হোক শোধ করে দেব। টাকা? তোকে দেব টাকা? তুই তো নিজেই একটা ভিখারি। হ্যাঁ, তার উপর জামাই খাওয়ানোর টাকা নেই।
তবে মেয়ের বিয়ে কেন দিয়েছিস শুনি? শখ কত! রমেশ, এমন কথা বলিস না ভাই। মেয়েটা ভালোবাসতো ছেলেটাকে, তাই অনেক কষ্ট করে বিয়েটা দিয়েছিলাম। এখন গ্রামের নিয়ম না মানলে সমাজে মুখ দেখাবো কি করে? নিজের যোগ্যতা না থাকলে সমাজের নিয়ম মানতে চাস কেন? শহরের বড় লোক জামাই এনেছিস, এখন তাকে খাওয়ানোর মুরুদ নেই? হ্যাঁ, জামাই এসে তোর ভাঙা ঘরে বসে কি খাবে? পচা আলু সেদ্ধ আর ভাত? হ্যাঁ, রমেশ, তুই আমার ছোটবেলার বন্ধু। আমার মান সম্মান আজ তোর হাতে। এই একটাবার আমায় ফিরিয়ে দিস না ভাই। আহ, ভালো লাগে না এসব। দাঁড়া, এই নে, মোটে 2000 টাকা আছে, এর বেশি এক আনাও দিতে পারবো না। আর শোন, পরের মাসে যদি টাকা ফেরত না পাই তবে কিন্তু তোর বাড়ি এসে চেঁচামেচি করবো। হ্যাঁ, এবার বিদায় হ, আমার ঘুম ভাঙাস না আর। হোমা, রিমি, বাবা জীবন, তোমরা এসে গেছো? এসো এসো, ভেতরে এসো। মা, কতদিন পর দেখলাম তোমাকে, কেমন আছো বলো তো? আমি খুব ভালো আছি। বাবা জীবন, রাস্তাঘাটে কোনো কষ্ট হয়নি তো? এই ভরা বর্ষায় গ্রামীণ রাস্তা তো খুব খারাপ। না না মা, একটুও কষ্ট হয়নি। আপনার জামাই একদম শক্তপোক্ত ছেলে, একটু বৃষ্টিতে কাবু হয় না। তার শ্বশুরমশাই কোথায়? কতদিন ওনার সাথে দেখা হয়নি, একটু গল্প করতাম। ও, উনি একটু ওই জরুরি কাজে গ্রামের দিকে বেরিয়েছেন বাবা, এই চলে আসবেন এক্ষুনি। তোমরা হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার বাড়ি। ওসব পরে হবে মা, আগে এই জিনিসগুলো ধরুন। হ্যাঁ, রিমি, দাও ব্যাগটা, দাও। এই নাও মা, এই শাড়িটা তোমার জন্য, আর এই ফতুয়াটা বাবার জন্য, আর এই মিষ্টিগুলো রাহুল নিজের পছন্দ করে কিনে এনেছে। ও মা, এত সব দামি দামি জিনিস কেন নিয়ে এসেছো বাবা? এই গরিব শাশুড়ির জন্য এত কিছুর কি দরকার ছিল? তোমরা এসেছো, এটাই তো আনন্দ। কি যে বলেন না মা, আপনি রিমিকার মা মানে আমারও মা, আর ছেলে হয়ে আমি এটুকু তো দিতেই পারি। হ্যাঁ, খুব ভাগ্যবান আমি, এমন সোনার মতো জামাই পেয়েছি। তোমরা বসো, আমি ছটপট খাবার নিয়ে আসছি। আরে, তুমি রতনের শহরের জামাই না? আজ সকালে এলে বুঝি? হ্যাঁ, আজ সকালে এসেছি। শ্বশুরমশাই গ্রামের দিকে গেছেন শুনে ওনাকে ছাতাটা দিতে যাচ্ছিলাম, কিন্তু বৃষ্টিটা বড্ড বেড়ে গেল। ও, তা রতন কোথায় গেছে জানো? তোমার ওই এলাহি আপ্যায়নের জোগাড় করতেই বেরিয়েছে। কাল রাতে এই দুর্যোগের মধ্যে আমার বাড়ি গিয়ে টাকা ধার করে এনেছে। মানে টাকা ধার করেছে? কি বলছেন আপনি? আরে ভাই, আমাদের গ্রামের রীতি জানো না বুঝি? হ্যাঁ, নতুন জামাই এলে খাসির মাংস, নামি দামি মিষ্টি দিয়ে বড় আয়োজন করতে হয়। রতনের তো নিজের এখন কোনো সামর্থ্য নেই, তাই কাল রাতে আমার থেকে ওই 2000 টাকা ধার নিয়ে গেছে জামাইকে খাওয়াবে বলে। শ্বশুরমশাই আপনার থেকে টাকা ধার করেছেন শুধু আমাদের খাওয়ানোর জন্য? হ্যাঁ, আসলে ক্ষমতা না থাকলেও আমাদের গ্রামের বহু বছরের নিয়ম তো ভাঙা যায় না। নতুন জামাইকে ভালো খাওয়াতে না পারলে সমাজে এক ঘর করে দেবে, যে লোকে নিন্দে করবে। মান সম্মানের খাতিরেই ওকে ধারটা করতে হলো। আচ্ছা আচ্ছা, শ্বশুরমশাই আপনার থেকে ঠিক কত টাকা ধার নিয়েছেন? বললাম তো, নগদ 2000 টাকা। এই নিন আপনার 2000 টাকা। শ্বশুরমশাইয়ের ধারটা আমি শোধ করে দিলাম। কি তুমি কেন টাকা দিচ্ছ বাবাজি? এটা একদম ঠিক নয়। তুমি হলে নতুন জামাই, তোমার থেকে টাকা নেওয়া আমাদের গ্রামের নিয়ম নেই যে। ওসব নিয়ম জেনে আমার কোনো কাজ নেই মশাই। যে নিয়ম একজন গরিব বাবাকে সমাজের ভয়ে ঋণের সাগরে ডুবিয়ে দেয়, সেই নিয়ম আমি মানি না। টাকাটা আপনি বুঝে পেয়েছেন তো, এবার ওটা রেখে দিন। কিন্তু কিন্তু এই গ্রামের লোক জানতে পারলে কি বলবে? কেউ কিছু বলবে না। আপনি আপনার টাকা পেয়ে গেছেন, ব্যাস। আমার শ্বশুর মশাইকে আর জ্বালাতন করবেন না। এ কি গো, তুমি এভাবে পুরো ভিজে বাড়ি ফিরলে? তোমার জামাই তো বড় ছাতাটা নিয়ে তোমাকে খুঁজতেই বেরোলো। তোমার সঙ্গে রাস্তায় দেখা হয়নি?
না তো, আমি তো মাঠের দিক দিয়েই এলাম। জামাই আমার খোঁজে বেরিয়েছে। হ্যাঁ বাবা, আমি আপনার খোঁজে গিয়েছিলাম। ভালোই হলো আপনি বাড়ি ফিরে এসেছেন। আরে বাবাজি, তুমি এই বৃষ্টিতে বাইরে গেলে কেন? বসো বসো, হাত মুখ ধুয়ে নাও। আমি তোমার জন্য এই বাজার থেকে। বাবা, আর কোনো বাজারের দরকার নেই, আমি সব জেনে গেছি। কি জেনে গেছো বাবা? এই যে আপনি গ্রামের নিয়মের ভয়ে লোকলজ্জার খাতিরে রমেশ বাবুর থেকে টাকা ধার করে আমাদের আপ্যায়নের ব্যবস্থা করেছেন, সব জেনেছি। বাবা, এভাবে নিজের উপর আর চাপ নেবেন না। বাবা, তুমি শহরের ছেলে। আমাদের গ্রামীণ রেওয়াজ না মানলে সমাজের লোক যে থুতু দেবে। জামাই আদর না করলে মুখ দেখাবো কি করে? আমি কোনো রেওয়াজ চিনি না বাবা। আমি আপনার মেয়ে রিমিকাকে ভালোবাসি, তাকে সুখে রাখার দায়িত্ব আমার। আপনার মতো একজন সৎ বাবার মাথা সমাজের এই কুসংস্কারের জন্য নিচু হবে, এটা আমি কিছুতেই মেনে নেব না। কিন্তু বাবাজি, আমাকে আপ্যায়ন করতেই হবে, না হলে রমেশ এক্ষুনি এসে টাকা চাইবে। আপনি একদম চিন্তা করবেন না মা। আমি রাস্তায় রমেশবাবুর সাথে দেখা করে ওনার পুরো 2000 টাকা নিজেই মিটিয়ে দিয়েছি। এ কি করলে বাবাজি? তুমি জামাই মানুষ, তুমি টাকা দিলে গ্রামের লোক জানতে পারলে যে আমাদের এক ঘরে করে দেবে। কেউ কিচ্ছু বলবে না বাবা, আর বললেও আমি দেখে নেব। আপনি এবার নিশ্চিন্তে থাকুন, নিজের ছেলে ভাবুন আমায়। ওপরওয়ালা যেন সব বাবার ঘরে তোমার মতো একটা ছেলে দেয় বাবাজি। আজ আমার বুকটা হালকা হয়ে গেল। কি হে রমেশ ভাইয়া, মুখখানে এমন হাড়ির মতো করে রেখেছো কেন? আরে বলো না ইমরান, মাথাটা একদম গরম হয়ে আছে। রতনের এই শহরের জামাইয়ের দাদাগিরি দেখেছ? কেন, কি করলো রতনের নতুন জামাই? ওমা, সে কি কথা? জামাই টাকা শোধ করলো? এ তো ভারী আস্পর্ধা। শুধু কি তাই, কোকড়া কোকড়া কথা শুনিয়ে গেল। হ্যাঁ, ওই রতনটা আমাদের গ্রামের সব নিয়ম রীতি একেবারে নষ্ট করেছে। শহরের জামাই পেয়ে এখন ডানা গজিয়েছে বুড়োর। ঠিক বলেছ। আজ জামাই এসে টাকা দিয়ে গেল, কাল গ্রামের অন্য গরিবগুলো মাথা চাড়া দিয়ে উঠবে। কেউ আর নিয়ম মানতে চাইবে না। এভাবে চললে তো সমাজ ছাড়া হয়ে যাবে। জামাইয়ের এত বড় সাহস কি করে হয়? রতনকে এর জবাব দিতে হবে। রিমি, আমি কিন্তু একদম ভালো চোখে দেখছি না ব্যাপারটা। তুমি তোমার বাবাকে এইসব করতে বারণ করো। ধার দেনা করে লোক দেখানো আয়োজন করা একদম ঠিক নয়। কি করবে বলো আমার বাবা? গরিব মানুষ, সমাজের ভয় তো এত কিছু করে। শুধু কি এই আয়োজন? আমার বাবা যে তোমার সাথে আমার বিয়েটাও দিয়েছে জমি বন্ধক রেখে। কি বললে রিমি? বিয়ে দেওয়ার জন্য জমিও বন্ধক রাখতে হয়েছে? কার কাছে? ওই ইমরানের সুদের কারবারি আছে, বাবা এখনো সেই টাকা মিটিয়ে উঠতে পারেনি। এই নিয়ে কত কথা শুনতে হয় বাবাকে। রিমি, কে কি বললো তা দেখার আমাদের কোনো দরকার নেই। জীবনে নিজের ভালো আর নিজের পরিবারকে দেখাটা সবচেয়ে আগে দরকার। লোক লজ্জার চেয়ে মানুষের জীবন অনেক বড়। আমিও তো বাবাকে সেটা বোঝাই, কিন্তু বাবা গ্রামীণ নিয়মের বাইরে বেরোতেই পারে না। ঠিক আছে, তুমি আর একদম কাঁদবে না। আমি বাবার ওই ধারের পুরো টাকাটা নিজেই মিটিয়ে দেব। ঈশ্বরের দয়ায় আমাদের তো টাকার কোনো অভাব নেই, জমি আমি ছাড়িয়ে আনবো। সত্যি বলছো রাহুল? তুমি বাবার এত বড় ঋণটা শোধ করে দেবে? অবশ্যই দেব। একজন সৎ মানুষকে এভাবে ভেঙে পড়তে দেওয়া যায় না। রাহুল, তুমি যে কি ভালো ছেলে তা আমি আজ বুঝতে পারলাম। তোমার ওপর আমার বিশ্বাস আর সম্মান আরো অনেকটা বেড়ে গেল। ওরে ও রতন, জমি চাষ করার খুব দেমাক হয়েছে না? একবার এদিকে আয় তো। কি কি হয়েছে ইমরান বাবা? রমেশ ভাই, তোরা সকাল সকাল এখানে? রমেশ ভাই বলবি না একদম। তোর মতো সমাজদ্রোহী মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোর জন্য আজ আমাদের গোটা গ্রামের প্রাচীন রীতিনীতি নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি করলাম ভাই? আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ করিসনি মানে? শহরের এক ছোড়া জামাই এনেছিস বলে কি ধরাকে সরা জ্ঞান করেছিস? সে নাকি গ্রামের নিয়ম ভাঙবে, রমেশের পাওনা টাকা ফিরিয়ে দিয়ে বড় বড় কথা শুনিয়ে গেছে।
বাবা, জামাই তো না বুঝে। ওসব অজুহাত রাখ রতন, পরিষ্কার শুনে রাখ, তোকে আমরা এই গ্রাম থেকে তাড়াবো। তোর মতো কুলাঙ্গার এই গ্রামে থাকলে বাকি গরিবগুলো মাথা চাড়া দিয়ে উঠবে আর নিয়ম ভাঙবে। এমন সর্বনাশ করো না রমেশ ভাই, এই গ্রামেই আমার জন্ম, এখানেই মরতে চাই। আমাকে তোমরা ভিটে মাটি ছাড়া করো না। গ্রাম থেকে তাড়ানো তো পরের কথা, আগে আমার ধারের হিসাব করো। আজই আমার পুরো টাকা সুদে আসলে ফেরত দিবি, না হলে এই জমি আজই আমি নিজের নামে লিখে নেব। দেখি তোর ওই দেমাকি জামাই তোকে কত বড় লোক দেখায়। ইমরান বাবু, অনেক তো হিসাব করলেন, এবার আপনার আসল খাতাটা বের করুন তো। আরে রতনের শহরের জামাই যে, তা হঠাৎ এখানে কি মনে করে? এই নিন আপনার পুরো টাকা, সুদে আসলে একদম হিসাব করে রেখেছি। আজ থেকে আমার শ্বশুর মশাইয়ের বন্ধক রাখা এই জমি সম্পূর্ণ মুক্ত। আর কোনোদিন ওনার দিকে আঙুল তুলবেন না বা ওনাকে গিয়ে জ্বালাবেন না। রতনবাবু, ছি 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 ছি, শেষে কিনা জামাইয়ের টাকায় দেনা মেটাচ্ছ, নতুন জামাইয়ের থেকে টাকা নিচ্ছ। এগুলো আমাদের গ্রামে চলে না, তা কি তুমি জানো না? জামাই তো ভগবানের সমান, তার থেকে টাকা নেওয়া ঘোর পাপ। মুখ সামলে কথা বলুন ইমরান বাবু, এটা আমাদের পরিবার। আমরা আমাদের পরিবারে কি করব সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার। এতে আপনাদের মতো বাইরের সুবিধাবাদী লোকের নাক না গলানোই ভালো। এত বড় কথা বলো না বাবাজি, আমাদের গ্রামের বহু বছরের একটা রেওয়াজ আছে, কোনো জামাই শ্বশুরের দেনা মেটায় না। তুমি তো রতনের নিজের ছেলেও নও, তবে এত কথা বলছো কেন? নিজের ছেলে নই মানে? কে বলেছে আমি নিজের ছেলে নই? রক্ত এক না হলে কি ছেলে হওয়া যায় না? একজন ছেলে যদি তার বাবার বিপদে পাশে দাঁড়াতে পারে, তবে একজন জামাই কেন নিজের বাবার মতো শ্বশুর মশাইয়ের ঋণ শোধ করতে পারবে না? কিন্তু সমাজের একটা নিয়ম। বন্ধ করুন আপনাদের এই তথাকথিত নিয়ম। শুধু আপনাদের এই উল্টোপাল্টা কুসংস্কার আর লোক দেখানো নিয়মের দোহাই দিয়ে আজ পর্যন্ত গ্রামের কত শত গরিব মানুষের ঘরবাড়ি চলে গেছে, কত সংসার ভেসে গেছে, তার কোনো হিসাব আছে আপনাদের কাছে? হ্যাঁ, আপনারা নিয়মের নামে গরিবদের রক্ত চুষে খাচ্ছেন। সমাজ মানুষের মঙ্গলের জন্য তৈরি হয়, মানুষকে ভিখিরি বানানোর জন্য নয়। আজ থেকে এই গ্রামে কোনো বাবা জামাই আদরের নামে নিজের জমি বন্ধক রাখবে না।